নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো অটোজোমাল ডিজিজ অর্থাৎ যে সমস্ত ডিজিজগুলি আমরা আমাদের ক্রোমোজোমের অটোজোমের মাধ্যমে বাহিত হয়, সেই সমস্ত ডিজিজগুলিকে বা রোগগুলিকে অটোজোমাল ডিজিজ বলা হয়। অটোজোমাল ডিজিজের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বা অন্যতম রোগ হলো থ্যালাসেমিয়া। এটা হিমোগ্লোবিন ঘটিত একটা ত্রুটির জন্য এই ধরনের রোগটা হয় এবং তীব্রভাবে অ্যানিমিয়ার সৃষ্টি হয়। এবং এই সমস্ত ব্যক্তিদের যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হয় জেনারেলি, তাদেরকে প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন করতে হয়, মানে অনবরত রক্ত সঞ্চালন করতে হয় এবং রক্ত ঘটিত একটা অস্বাভাবিকতা তীব্রভাবে লক্ষ্য করা যায় এবং তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয় এই সমস্ত ব্যক্তিগুলোর ক্ষেত্রে। এখন থ্যালাসেমিয়া বা হচ্ছে এক ধরনের অটোজোমাল রিসেসিভ ক্যারেক্টার। অটোজোমাল রিসেসিভ মানে অটোজোম ঘটিত একটা প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য। এটা প্রকট বৈশিষ্ট্য নয়। কোনো কারণে নিয়ন্ত্রণকারী জিনগুলির কোনো কারণে মিউটেশন ঘটলে বা তাদের ডিলিশন ঘটলে বা কোনো কারণে তাদের মধ্যে যদি মিউটেশন ঘটে, তাহলে সেই মিউটেশনজনিত কারণে কিন্তু এই রোগটা প্রকট হয় ব্যক্তি বিশেষের ক্ষেত্রে। তার জন্য একে বলা হয় অটোজোমাল রিসেসিভ এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য বা ডিজিজ। এরপর হচ্ছে যে থ্যালাসেমিয়া। আমরা জানি যে হিমোগ্লোবিন ঘটিত একটা ত্রুটি। থ্যালাসেমিয়া হচ্ছে হিমোগ্লোবিন ঘটিত ত্রুটি। যদি হিমোগ্লোবিনের ক্ষেত্রে লক্ষ্য করা হয়, তাহলে হিমোগ্লোবিন হচ্ছে 4টা পলিপেপটাইড যুক্ত একটা গঠন। এখানে 4 ধরনের পলিপেপটাইড শৃঙ্খল থাকে। দুটো আলফা 1 আলফা 2, এই দুটো করা দেখানো হয়েছে, আলফা 1 আলফা 2, এবং দুটো বিটা 1 বিটা 2। অর্থাৎ হিমোগ্লোবিনের ক্ষেত্রে যদি এইচবি মানে হিমোগ্লোবিন, এ মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হিমোগ্লোবিনের ক্ষেত্রে 4টা পলিপেপটাইড শৃঙ্খল লক্ষ্য করা যায়। দুটো আলফা শৃঙ্খল, আলফা শৃঙ্খল 1, আলফা শৃঙ্খল 2, দুটো বিটা শৃঙ্খল 2, বিটা শৃঙ্খল 1 এবং বিটা শৃঙ্খল 2। অর্থাৎ দুটো আলফা এবং দুটো বিটা শৃঙ্খল লক্ষ্য করা যায়। প্রত্যেকটা শৃঙ্খলের সঙ্গে একটা করে এই যে কী থাকে না, একটা করে আয়রন যৌগ যুক্ত থাকে, কারণ হিমোগ্লোবিনের সঙ্গে আয়রন থাকে। তাহলে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে দুটো আলফা শৃঙ্খল, দুটো বিটা শৃঙ্খল লক্ষ্য করা যায়। ভ্রূণজ হিমোগ্লোবিনের ক্ষেত্রে এইচবি মানে হিমোগ্লোবিন, এফ মানে হচ্ছে ফিটাস বা ভ্রূণজ হিমোগ্লোবিনের ক্ষেত্রে সংখ্যা হচ্ছে এরও 4টা পলিপেপটাইড শৃঙ্খল থাকে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে বিটা শৃঙ্খল থাকে না, তার পরিবর্তে এখানে গামা শৃঙ্খল থাকে। দুটো আলফা শৃঙ্খল, দুটো গামা শৃঙ্খল থাকে। তাহলে এটা হচ্ছে জেনারেল একটা গঠন। একটা পলিপেপটাইড শৃঙ্খল বা হিমোগ্লোবিনের পলিপেপটাইড শৃঙ্খলগুলির সাধারণ গঠন দুটো আলফা শৃঙ্খল এবং দুটো বিটা শৃঙ্খল নিয়ে গঠিত হয় হিমোগ্লোবিন। আলফা শৃঙ্খলের মধ্যে 141টি অ্যামাইনো অ্যাসিড, এটা আমরা জানি যে আলফা শৃঙ্খল যদি হয় তাহলে তার মধ্যে 141টি, কারণ যেহেতু পলিপেপটাইড শৃঙ্খল তাহলে 141টি অ্যামাইনো অ্যাসিড। যদি বিটা শৃঙ্খল হয় তাহলে 146টি অ্যামিনো অ্যাসিড লক্ষ্য করা যায়। তাহলে আলফা শৃঙ্খল হলে তার মধ্যে 141টি অ্যামাইনো অ্যাসিড, আর বিটা শৃঙ্খল যদি হয় তাহলে তার মধ্যে 146টি অ্যামাইনো অ্যাসিড লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে যে এই যে থ্যালাসেমিয়া শব্দটার অর্থ একটা গ্রিক শব্দ থ্যালাসা থেকে, যে থ্যালাসা শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে থ্যালাসা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র থেকে থ্যালাসা শব্দ থেকে এসেছে। এরপর হচ্ছে এই রোগটা প্রথম ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছিল। তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যেহেতু লক্ষ্য করা গিয়েছিল, সেই জন্য এই রোগটার আরেকটা নাম হচ্ছে মেডিটেরিয়ান অ্যানিমিয়া। এই রোগটার আরেক নাম হচ্ছে মেডিটেরিয়ান অ্যানিমিয়া এর আরেকটি নাম অ্যানিমিয়া। এটি মেডিটেরিয়ান, কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রথম এটা আবিষ্কৃত হয়েছিল, সেই জন্য এটা মেডিটেরিয়ান অ্যানিমিয়া নামও পরিচিত, মেডিটেরিয়ান অ্যানিমিয়া নামে পরিচিত। নেক্সট হচ্ছে এই যে যেহেতু আরবিসি বা হিমোগ্লোবিনের অসংগঠিত ক্ষেত্রে এই প্রকারের রোগগুলি লক্ষ্য করা যায় বা অসংগতির ক্ষেত্রে রোগগুলি লক্ষ্য করা যায়, তার জন্য এই রোগটা হচ্ছে আরেক ধরনের নাম আছে। একে বলা হয় হিমোগ্লোবিনোপ্যাথি। একে হিমোগ্লোবিনোপ্যাথিও বলা হয়, কারণ যেহেতু হিমোগ্লোবিনের ডিসঅর্ডার, সেই জন্য কি হিমোগ্লোবিনোপ্যাথিও বলা হয়ে থাকে। তাহলে মেডিটেরিয়ান অ্যানিমিয়া হিমোগ্লোবিনোপ্যাথি বলা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়ার সৃষ্টি হয়। যাক, সেটা পরে বলছি। এবার নেক্সট আমি চলে যাচ্ছি যেটা, যে এই থ্যালাসেমিয়া টার্মটা প্রথম আবিষ্কার করতে হবে বিজ্ঞানী হুইপেল এবং বারফোর্ড। এটা হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। তাহলে এটা এই শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী উইপল ও বারফোর্ড। এটা 1936 খ্রিস্টাব্দে এই শব্দটি প্রথম ব্যবহার করেন, মানে থ্যালাসেমিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। থ্যালাসেমিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী উইপল এবং বারফোর্ড 1936 খ্রিস্টাব্দে। এরপরে যদি সাধারণ ঘটনাটা লক্ষ্য করা যায়, থ্যালাসেমিয়ার প্রকারভেদ থ্যালাসেমিয়া 2 প্রকারের হয়ে থাকে। আলফা শৃঙ্খল ঘটিত অস্বাভাবিকতার জন্য আলফা থ্যালাসেমিয়া, বিটা শৃঙ্খল ঘটিত অস্বাভাবিকতার জন্য বিটা থ্যালাসেমিয়া। এরপর দেখা যাক আলফা থ্যালাসেমিয়া জিনিসটা কী।
না, আমাদের 16 নম্বর যে ক্রোমোজোম, 16 নম্বর ক্রোমোজোম খুব ইম্পর্ট্যান্ট। আমাদের 16 নম্বর ক্রোমোজোম, আমাদের 16 নম্বর ক্রোমোজোমে দুটো ক্রোমোজোম আছে, অর্থাৎ 16 নম্বরের সমস্ত ক্রোমোজোম। সেই সমস্ত ক্রোমোজোমের মধ্যে 4টে জিনের অস্বাভাবিকতার জন্য, অর্থাৎ 2 জোড়া জিনের অস্বাভাবিকতার জন্য আলফা থ্যালাসেমিয়া লক্ষ্য করা যায়। তাহলে কোটা জিন, এখানে 4টি জিন, অর্থাৎ 2 জোড়া জিনের অস্বাভাবিকতার জন্য আলফা থ্যালাসেমিয়া লক্ষ্য করে। তার মানে আলফা থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণকারী জিনগুলি 16 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে এবং এই জিনগুলোর সংখ্যা হচ্ছে 4টি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বিটা। বিটা থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণকারী জিনগুলি 11 নম্বর ক্রোমোজোমে, 11 নম্বরে যে দুটো সমস্ত ক্রোমোজোম আছে সেই দুটো সমস্ত ক্রোমোজোমের প্রত্যেকটি একটি করে, অর্থাৎ 2টি বা 1 জোড়া জিন অবস্থান করে। তার আলফা থ্যালাসেমিয়াকে নিয়ন্ত্রণকারী জিনগুলি 16 নম্বর ক্রোমোজোমে 4টি জিন অবস্থান করে, আর বিটা থ্যালাসেমিয়া জিন অবস্থান করে 11 নম্বর ক্রোমোজোমে, এখানে 2টি জিন অবস্থান করে থাকে। তাহলে হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে 11 নম্বর ক্রোমোজোম এর জন্য দেয়। প্রকারভেদগুলো যদি লক্ষ্য করা যায় বা প্রকারভেদগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই প্রকারগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিভিন্ন টাইপ হয়, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রকার টাইপ হয়ে থাকে। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে সাধারণ টাইপগুলো হয়, সাধারণ টাইপগুলো এখানে আমি ছকের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। যেগুলো দুটো জিনকে দেখানো হয়েছে এখানে, এটা অ্যাফেক্টেড জিন, অর্থাৎ যেটা ব্ল্যাক কালার করা আছে, ব্ল্যাক কালারের শ্যাডো করা আছে, সেটা অ্যাফেক্টেড জিন, এটা অ্যাফেক্টেড জিন। এখানে লেখা আছে এম বা ডি। এম মানে হচ্ছে মিউটেশন বা মিউটেট, যদি কোনো তার মধ্যে মিউটেশন ঘটে থাকে, মিউটেশন আইদার ডিলিশন। কারণ আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অনেক সময় কী হয়, জিনের ডিলিশনের জন্য, ডিলিশন মানে জিনের বাদ চলে যাওয়া, কোনো কারণে সেই নির্দিষ্ট জিনটি কোনো কারণে বাদ চলে গেলে এই আলফা থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা কিন্তু যায়। তাহলে সেই ঘটনাটাকে কোনো কারণে কোনো একটা ক্রোমোজোম থেকে জিন কিছু অংশ বাদ চলে গেলে সেই ঘটনাকে ডিলিশন বলা হয়। তার আলফা থ্যালাসেমিয়ার একটা কারণ হচ্ছে ডিলিশন, আইদার মিউটেশন, হয় ডিলিশন নয় মিউটেশন। কোনো কারণে তার মধ্যে যদি মিউটেশন ঘটে বা সেই জিনটি কোনো কারণে মিউট্যান্ট হয়ে যায়, তাহলে তার সেই প্রকারের মধ্যে আলফা থ্যালাসেমিয়া লক্ষ্য করা যায়। তাহলে এটা প্লেনটা হচ্ছে নর্মাল জিন, যেখানে কোনো শ্যাডো নেই, নর্মাল জিন। আর এখানে দেখানো হচ্ছে 4টা পলিপেপটাইড, 4টা জিন আমি আগেই বলেছি, 16 নম্বর ক্রোমোজোম 4টা জিন। তাহলে 1 নম্বর জিন, 2 নম্বর জিন, 3 নম্বর জিন, 4 নম্বর জিন। ঠিক আছে, 4 নম্বর জিন স্বাভাবিক অবস্থা আছে, তার মানে ফিনোটাইপ হচ্ছে স্বাভাবিক। তার মানে এই 4টা জিন স্বাভাবিক অবস্থা থাকে, তাহলে সেই ফিনোটাইপ হচ্ছে স্বাভাবিক ফিনোটাইপ। যদি কোনো কারণে একটা জিন মিউট্যান্ট হয়ে যায়, 1 নম্বর জিন ঠিক আছে, 2 নম্বর জিন ঠিক আছে, 3 নম্বর জিন ঠিক আছে, একটা জিন কোনো কারণে মিউট্যান্ট হয়ে যায়, তাহলে তাকে আলফা থ্যালাসেমিয়া 2 বলা হয় এবং এটা ক্যারিয়ার হিসেবে কাজ করে। এবং এই ব্যক্তিদের ক্ষেত্রে একবারই মৃদু, মানে স্বাভাবিক অবস্থাটা বোঝা যায় না, একবারই মৃদু অ্যানিমিয়ার প্রভাব লক্ষ্য করা যায়। এই সমস্ত একবারই মৃদু। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি এরকম কন্ডিশনে হয় 1 নম্বর 2 নম্বর একই ক্রোমোজোমের দুটো জিন ঠিক আছে, অপর ক্রোমোজোমের দুটো জিন মিউট্যান্ট হয়েছে বা ডিলিশন ঘটেছে, তাহলে তাকে আলফা থ্যালাসেমিয়া 1 বলা হয়, এটাও বাহক। এবং এক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মৃদু থ্যালাসেমিয়ার লক্ষণ বা মৃদু অ্যানিমিয়ার লক্ষণ কিন্তু এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষ্য করা যে হয়ে থাকে। নেক্সট হচ্ছে আরেকটা কন্ডিশন হচ্ছে, যদি 1 নম্বর ক্রোমোজোমের একটাতে একই রকম একটা জিন ঠিক থাকে, দ্বিতীয় নম্বর ক্রোমোজোমে দুটো জিন, 1 নম্বর জিনটা ঠিক থাকে, বাকি প্রত্যেকটা ক্রোমোজোমে একটা জিন করে যদি অ্যাফেক্টেড হয় বা মিউটেন্ট হয় বা ডিলিট হয়ে যায়, ডিলিশন ঘটে যায়, তাহলে আলফা থ্যালাসেমিয়া 2 বলা হয়। এক্ষেত্রেও আক্রান্ত ব্যক্তি কিন্তু বাহক প্রকৃতি রয়েছে, মৃদু অ্যানিমিয়া এদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যায়, মৃদু অ্যানিমিয়া। নেক্সট হচ্ছে, যদি এমন কন্ডিশন ঘটে যে শুধুমাত্র একটা জিনিস স্বাভাবিক, বাকি জিনগুলো প্রত্যেকটা 3টে মিউটেন্ট, তাহলে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এইচ, সেই ধরনের রোগটাকে বলি HbH। এইচ মানে হচ্ছে হিমোগ্লোবিন, HbH মানে হচ্ছে হিমোগ্লোবিন এইচ। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন লক্ষ্য করা যায়, এই সমস্ত ব্যক্তিদেরকে যেটা ঘটে সেটা হচ্ছে, এই সমস্ত ব্যক্তিদের লিভার বড় হতে আরম্ভ করে স্প্লিনোমেগালির মতন কন্ডিশন হয়। অর্থাৎ তাদের ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটে, স্প্লিন বা প্লিহা তাদের বড় হতে আরম্ভ করে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে, এবং এদের ক্ষেত্রে তীব্রভাবে জন্ডিসের লক্ষণ কিন্তু সাধারণভাবে কিন্তু প্রকাশ পেতে পারে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আক্রান্ত, জেনারেলি এদের ক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়ার এফেক্ট বা থ্যালাসেমিয়ার প্রভাব লক্ষ্য করা যায়। থ্যালাসেমিয়ার যে সমস্ত স্বাভাবিক প্রভাবগুলি আছে, সেই সমস্ত প্রভাবগুলি কিন্তু HbH কন্ডিশনে, অর্থাৎ একটা জিন স্বাভাবিক অবস্থা, বাকি 3টে জিনের যদি কোনো কারণে মিউটেশন বা ডিলিশন ঘটে যায়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়ার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রকটভাবে তাদের মধ্যে অবস্থান করে। আমি পরে বৈশিষ্ট্যগুলো বলছি, কোন কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় বা ক্লিনিক্যাল ফিচার্স কী আছে সেগুলো পরে বলছি। নেক্সট হচ্ছে, কোনো কারণে যদি 4টা জিনের ডিলিশন করে, তাহলে সেই কন্ডিশনকে বলি আমরা হাইড্রোপস ফিটালিস। অর্থাৎ মাতৃগর্ভের মধ্যে যখন শিশু বা এমব্রায়ো বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই অবস্থায় যদি 4টি জিনে কোনো কারণে ডিলিটেড হয়ে যায় বা 4টি জিন সেখান থেকে কোনো কারণে বাদ চলে যায়, তাহলে সেই আক্রান্ত শিশুরা কিন্তু তীব্রভাবে মারা যায়। তাদের হৃৎপিণ্ডের বৈকল্য দেখা যায়, তাদের লিভারের বৈকল্য দেখা যায়, তাদের প্লিহার বৈকল্য দেখা যায়, এবং আলটিমেটলি কি শিশুরা মাতৃগর্ভের মধ্যে মারা যায়। এবং এই ধরনের কন্ডিশনকে বলা হয় হাইড্রোপস ফিটালিস, অর্থাৎ ফিটাস অবস্থায় নষ্ট হয়ে যাওয়া বা
তীব্রভাবে অ্যানিমিয়া হয়ে যাওয়া এবং তীব্রভাবে অ্যানিমিয়া হওয়ার জন্য সার্ভাইভ না করা অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য, এবং এটাকে বলা হচ্ছে হাইড্রোস্ফিডালিস। তাহলে এই প্রকারগুলো জেনারেলি কী হয়ে থাকে, এগুলো আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই কন্ডিশন হয়ে থাকে। প্রাথমিক তিনটে হচ্ছে বাহক প্রকৃতির, আর শেষ দুটো হচ্ছে আক্রান্ত প্রকৃতির বা এফেক্টেড প্রকৃতির হয়ে থাকে। নেক্সট হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আগেই বলো যে বিটা থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণের যে 11 নম্বর ক্রোমোজোমে 2টি জিন, আলফা থ্যালাসেমিয়ার জন্য 4টি জিন ছিল, বিটা থ্যালাসেমিয়ার জন্য 2টি জিন হয়। তাহলে এখানে জিন দুটো দেখানো হয়েছে, একই রকম শ্যাডো কালারটাকে মিউট্যান্ট দেখানো হয়েছে, কারণ বিটা থ্যালাসেমিয়া ডিলিটের জন্য হয় না বা ডিলিশনের জন্য হয় না, জিনের ডিলিশনের জন্য বিটা থ্যালাসেমিয়া জেনারেলি হয় না, জেনারেলি মিউটেশনের জন্য বা মিউট্যান্ট জিনের জন্য ঘটনাটা ঘটে থাকে। তাহলে যেটা শ্যাডো নেই সেটাকে নর্মাল জিন দেখানো হয়েছে, যেটা শ্যাডো সেটাকে মিউট্যান্ট জিন দেখানো হয়েছে। তাহলে এখানে দুটোই নর্মাল, 1 নম্বর জিন 2 নম্বর জিন দুটো জিনই নর্মাল 1 2। তাহলে এই ব্যক্তি তো স্বাভাবিক, এর ক্ষেত্রে কোনো থ্যালাসেমিয়ার প্রভাব লক্ষ্য করা যায় না। একটা জিন কোনো কারণে মিউট্যান্ট যদি হয় তাহলে সেটা বাহক বা মাইনর থ্যালাসেমিক হবে। মাইনর মানে তার মধ্যে সামান্য চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে থ্যালাসেমিয়ার, এবং সে স্বাভাবিকভাবে বাহক হবে, ক্যারিয়ার হবে। সে স্ত্রী হোক বা কন্যা হোক বা পুত্র হোক, যাই হোক না কেন, সে কিন্তু বাহক হিসেবে কাজ করবে। আর নেক্সট হচ্ছে তার দুটো জিনে যদি কোনো কারণে মিউটেশন ঘটে যায় বিটা শৃঙ্খলের দুটো জিনে, তাহলে সে আক্রান্ত বা মেজর থ্যালাসেমিয়া যুক্ত ব্যক্তি তিনি হবেন। তাহলে এগুলোগুলো বিটা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়ার সাধারণ পার্থক্য, বিটা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়ার সাধারণ পার্থক্য। এরপর আমরা চলে আসি যেগুলোতে, যে বিটা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া এদের ক্ষেত্রে, বিশেষত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সাধারণ ক্লিনিক্যাল ফিচার্স বা সাধারণ এদের কী কী রোগ লক্ষণ প্রকাশ পায়। আমি আগে বলেছি যে থ্যালাসেমিয়া যেহেতু আমাদের হিমোগ্লোবিনের অসংগঠিত একটি ব্যাপার, মানে অসংগতি ক্ষেত্রে একটি ব্যাপার, যার জন্য এক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ লক্ষণগুলি প্রকাশ পায়। তার মধ্যে অন্যতম যে সমস্ত রোগ লক্ষণগুলি আছে, এক নম্বর হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া অর্থাৎ আলফা শৃঙ্খল বা বিটা শৃঙ্খল সঠিকভাবে যদি তৈরি না হয়, আলফা শৃঙ্খল বা বিটা শৃঙ্খল সঠিকভাবে যদি তৈরি না হয়, তাহলে কি হয়, যে হিমোগ্লোবিন তৈরি হয় সেই হিমোগ্লোবিন কিন্তু যে আরবিসি তৈরি হয় সে আরবিসি কিন্তু বিদীর্ণ হয়ে যায়, এবং বিদীর্ণ হয়ে যে ভিতরের যে এইচবি আছে সেই এইচবি নির্গত হয় এবং টোটালি আরবিসি নষ্ট হয়ে যায়, এবং অক্সিজেন ক্যারিং ক্ষমতা টোটালি কিন্তু নষ্ট হয়। মানে আরবিসির বিদীর্ণকরণ প্রচুর পরিমাণে ঘটে, আরবিসি প্রচুর পরিমাণে নষ্ট হয়। এই ধরনের ঘটনাকে হিমোলাইটিক মানে আরবিসির বিদারণ, আরবিসির বিদারণের মধ্যে ঘটনা ঘটে বলে কি হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া, এইচবি এর পরিমাণ কম। যেহেতু আলফা পলিপেপটাইড শৃঙ্খল বা বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরির ক্ষেত্রে কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায়, তাই আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ তীব্রভাবে কম হয়। ফলে সেই সমস্ত ব্যক্তির তীব্র অ্যানিমিয়া লক্ষ্য করা যায় এবং শরীরের কলাকোষে সঠিকভাবে অক্সিজেন পরিবাহিত হয় না। নেক্সট হচ্ছে হিমোলাইসিস। এই সমস্ত ব্যক্তিদের যে আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ একটা আরবিসির 120 দিন পর্যন্ত বাঁচার ক্ষমতা 120 দিন পর্যন্ত বাঁচে না, তার আগেই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এটাকে হিমোলাইসিস বলা হয়, এবং হিমোলাইসিসের কারণে কিন্তু তীব্র অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। একই রকমভাবে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি প্রচুর পরিমাণে কিন্তু কমে যায়। 4 হচ্ছে লোহা সঞ্চয়, এটাকে বলা হয় হিমোসিডারোসিস। এই সমস্ত ব্যক্তিদের যেহেতু হিমোগ্লোবিন বারবার খুব অল্প সময়ের মধ্যে ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়, তাই এই সমস্ত ব্যক্তিদের যকৃৎ বা শরীরের আরও বিভিন্ন অংশগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু হিমোগ্লোবিন মধ্যে থাকা যে লোহা বা আয়রন সঞ্চিত হতে থাকে। তাছাড়াও যেহেতু আক্রান্ত ব্যক্তি থেকে বারবার রক্ত সঞ্চালন করতে হয়, এর ফলেও কিন্তু প্রচুর পরিমাণে শরীরের মধ্যে আয়রনের সঞ্চয় ঘটে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু লোহার সঞ্চয় বৃদ্ধিপ্রাপ্ত হয়। 5 হচ্ছে স্পিনোমেগালি। যেহেতু আমরা জানি প্লীহাকে আরবিসির কবরখানা বলা হয়, আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে বারবার খুব অল্প সময়ের মধ্যে প্লেয়ার মধ্যে বারবার আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয় বলে প্লীহা বা স্প্লিনের যে সাধারণ আকৃতি, সেই সাধারণ আকৃতির তুলনায় স্প্লিন বা প্লীহা অনেক বড় আকৃতির হয়ে যায়, অর্থাৎ তার সেলগুলো এনলার্জ হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় স্পিনোমেগালি লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে
হৃদবৈকল্য, হৃদবৈকল্য এই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের যে স্বাভাবিক কার্যকারিতা, সেই স্বাভাবিক কার্যকারিতা কিন্তু লক্ষ্য করা যায় না। 4 নম্বর হচ্ছে বৃদ্ধি, 7 হচ্ছে বৃদ্ধি হ্রাস। আক্রান্ত শিশু বা আক্রান্ত ব্যক্তির বয়সের তুলনায় যা বৃদ্ধি হওয়ার কথা, বয়সের তুলনায় সেই পরিমাণ কিন্তু বৃদ্ধি এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। একবারই বৃদ্ধি কিন্তু টোটালি ডিলেড অবস্থায় থাকে, 8 হচ্ছে অস্থির গঠন, অস্বাভাবিক, অর্থাৎ আক্রান্ত শিশু বা আক্রান্ত ব্যক্তির হাড় বা অস্থি সে তুলনায় যা মজবুত হওয়ার কথা সে তুলনায় মজবুত হয় না, ভঙ্গুর প্রকৃতির হয়। বিশেষত মুখমণ্ডলের অস্থি, আমাদের শরীরের আর অন্যান্য আমাদের এন্ডোস্কেলিটন গঠনকারী যে সমস্ত অস্থিগুলি আছে সেগুলির গঠন কিন্তু সঠিক মাত্রায় হয় না বা সঠিক মাত্রায় সেগুলোকে লক্ষ্য করা যায় না। তাহলে জেনারেলি যে ক্লিনিক্যাল ফিচার্সগুলি আছে বা লক্ষণগুলি আছে, হিমোলাইটিক অ্যানিমিয়া সেই সমস্ত মানুষদের লক্ষ্য করা যায় তীব্রভাবে। এইচবি বা হিমোগ্লোবিনের যে পার্সেন্টেজ বা পরিমাণ, সেই পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়। হিমোলাইসিস, আরবিসির বিদারণ খুব দ্রুত সম্পন্ন হয়। লৌহ সঞ্চয়, যেহেতু আরবিসির বিদারণ বেশি পরিমাণে সম্পন্ন হয় তাই শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু লোহা জমতে শুরু করে এবং এটা রক্ত সঞ্চালনের জন্য হয়ে থাকে। স্পিনোমেগালি, আমাদের শরীরের মধ্যে অবস্থিত স্প্লিন বা প্লিহা তার আকৃতি স্বাভাবিক তুলনায় বড় হয়ে যায়। হৃদবৈকল্য, হৃৎপিণ্ডের যে স্বাভাবিক গঠন সেই স্বাভাবিক গঠন কিন্তু থাকে না, ফলে হৃদযন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের বৈকল্য লক্ষ্য করা যায়। বৃদ্ধি হ্রাস, স্বাভাবিক গ্রোথ যা হওয়ার কথা একটা শিশুর ক্ষেত্রে সেই স্বাভাবিক গ্রোথ কিন্তু হয় না। অস্থির ঘটনা, এন্ডোস্কেলিটন গঠনকারী যে অস্থি সেই অস্থির কিন্তু স্বাভাবিক গঠন লক্ষ্য করা যায় না থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এখানে থ্যালাসেমিয়ার চিকিৎসা। থ্যালাসেমিয়ার চিকিৎসা জেনারেলি যে আক্রান্ত ব্যক্তি থাকে, প্রথম নম্বর হচ্ছে তাকে রক্ত সঞ্চারণ করা হয়ে থাকে, ব্লাড ট্রান্সফিউশন করা হয় সময় মতো। দ্বিতীয় নম্বর হচ্ছে জিন থেরাপি। বর্তমানে জিন থেরাপি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যে নির্দিষ্ট জিনটি বা নির্দিষ্ট জিনটির জন্য এই অস্বাভাবিকতার সৃষ্টি হয়েছে সেই নির্দিষ্ট জিনটিকে আইডেন্টিফাইড করে তাকে বাইরের থেকে রিপেয়ারের ব্যবস্থা করা হচ্ছে, এটাকে জিন থেরাপি বলা হয়। জিন থেরাপির মাধ্যমে কিন্তু থ্যালাসেমিয়া রোগকে নির্মূল করা যায়। নেক্সট হচ্ছে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট। আমাদের শরীরের অস্থির ভিতরে যে লাল অস্থি মজ্জা আছে সেই লাল অস্থি মজ্জাকে যদি রিপ্লেসমেন্ট করা হয়, অর্থাৎ লাল অস্থি মজ্জার মধ্যে সেলগুলিকে যদি স্টেম সেল দিয়ে রিপ্লেসমেন্ট করা হয় সেটাকে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট বলা হয়। তাহলে বোন মেরো ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে কিন্তু এই রোগের চিকিৎসা বর্তমানে করা হচ্ছে। তাহলে থ্যালাসেমিয়া রোগটা জেনারেলি কী হয়, এটা আমাদের পপুলেশনের মধ্যে কিন্তু অবস্থিত এবং এই পপুলেশনের মধ্যেই কিন্তু এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যেতে পারে। এই জন্য থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, বিজ্ঞানসম্মত ভিত্তি আছে। কী ভিত্তি আছে না, বিবাহের পূর্বে যে সমস্ত যারা বিবাহ করবেন, যে ছেলে বা মেয়ে বিবাহ করবেন, নিয়ম অনুযায়ী তাদের কিন্তু একবার দেখে নেওয়া দরকার তারা কেউ আদৌ বাহক বটে কিনা। কারণ আক্রান্ত হলে সেটা বাইরে থেকে বোঝা যায়, কিন্তু বাহক হলে সেটা বাইরে থেকে বোঝা যায় না। তারা আদৌ বাহক বটে কিনা সেটা কিন্তু যে আগেই বিবাহের পূর্বে পরীক্ষা করে নেওয়া দরকার। যদি বাহক হয় তাহলে অবশ্যই তাদের সন্তান যে তৈরি হবে বা সন্তান উৎপন্ন হবে সেই সন্তানগুলোর ক্ষেত্রে 25% সন্তানের ক্ষেত্রে কিন্তু নর্মালি থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ফলে কী হয়, বিবাহের পূর্বে এই রক্ত পরীক্ষা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে থ্যালাসেমিয়ার ঘটিত ত্রুটি অর্থাৎ জিন আছে কিনা বা সেই বাহক জিন আছে কিনা। তাহলে এটা গেলো আজকে থ্যালাসেমিয়ার সাধারণ থ্যালাসেমিয়ার প্রকারভেদ, থ্যালাসেমিয়ার কীভাবে ঘটে, কোন কোন টাইপগুলো হয়, আলফা থ্যালাসেমিয়া কী, বিটা থ্যালাসেমিয়া কী, থ্যালাসেমিয়ার ক্লিনিক্যাল ফিচার্স এবং থ্যালাসেমিয়ার রোগের ট্রিটমেন্ট কীভাবে করা হয়। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন আপডেটের জন্য। নমস্কার, ধন্যবাদ।